এবার ইসরায়েলের বিরুদ্ধে অবিশ্বাস্য সফলতা পেয়েছে ইরান। একসঙ্গে মোসাদের 20 এজেন্টকে পাকড়াও করল তেহরান। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 20 জনকে গ্রেপ্তার করেছে ইরান। শনিবার দেশটির বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কেউ কোনো ধরনের ক্ষমা পাবে না। ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীরি রাজধানী তেহরানে সাংবাদিকদের বলেন, যাদের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে তাদের কঠোর বিচারের মুখোমুখি করা হবে এবং এই বিচার সকলের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। তিনি জানান, প্রাথমিকভাবে গ্রেফতার হওয়া 40 জনের মধ্যে তদন্ত শেষে 20 জনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে তাদের মুক্তি দেওয়া হয়েছে। এর আগে গত বুধবার ইরানে রুজবেহ ভাদি নামের এক পরমাণু বিজ্ঞানীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তিনি এক সহকর্মী পরমাণু বিজ্ঞানীর তথ্য ইসরায়েলকে সরবরাহ করেছিলেন। তিনি গত জুনে ইসরায়েলের হামলায় নিহত হন। জুন মাসে ইসরায়েল ইরানের অভ্যন্তরে অতর্কিত হামলা চালায়। সেই হামলায় ইসরায়েলি গুপ্তচরদের সহায়তায় ইরানের একাধিক সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়। দুই দেশের মধ্যে 2 সপ্তাহ ব্যাপী যুদ্ধ শেষে ইরান দেশব্যাপী গুপ্তচর বিরোধী অভিযান শুরু করে। ইতিমধ্যেই অন্তত 8 জন অভিযুক্ত গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের বিচার বিভাগ জানিয়েছে, তদন্ত শেষ হলে এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। সূত্র রয়টার্স। ট্রাম্পকে হটিয়ে সিংহাসন দখল করল শি জিনপিং। এবার যুক্তরাষ্ট্রকে হটিয়ে মহাসাগরের নিয়ন্ত্রণ নিল নৌশক্তিতে বিশ্বসেরা চীন। বিশ্বজুড়ে চলছে দখলের খেলা। এই খেলার বরাবরই এগিয়ে বিশ্বের পরাশক্তিরা। মূলত দখলের মাধ্যমে নিজেদের আধিপত্য বজায় রাখার চেষ্টা করে তারা। এই যেমন চীন দীর্ঘদিন ধরে দক্ষিণ চীন সাগর নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে দেশটি, কিন্তু শি জিনপিং এর পরিকল্পনার সামনে সবচেয়ে বড় বাধা যুক্তরাষ্ট্র। চীন ও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বের বড় এক ক্ষেত্র হয়ে উঠেছে এই দক্ষিণ চীন সাগর। এই অঞ্চলের বাইরেও বিশ্বজুড়ে আধিপত্য বিস্তারে সমুদ্রের শক্তি বাড়ানোর বিকল্প নেই। আর তাই উচ্চাভিলাষী চীন গড়ে তুলেছে এমন এক নৌবাহিনী যা সমুদ্রে যে কোনো শক্তিকে টেক্কা দিতে সক্ষম। ক্ষমতায় আসার পর থেকেই নৌশক্তি বৃদ্ধিতে বিশেষ মনোযোগ দেন শি জিনপিং। এরপর চীন যে গতিতে নিজেদের নৌশক্তি বাড়িয়েছে তা অবিশ্বাস্য। মূলত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর চেয়ে বড় বহর তৈরির লক্ষ্য নিয়ে অগ্রসর হয় চীন, আর সেই চেষ্টায় খুব দারুণভাবে সফল হয়েছে দেশটি। চীনা নৌবাহিনীর দ্রুত সম্প্রসারণ এখন যুক্তরাষ্ট্রকে একাধিক ক্ষেত্রে অতিক্রম করতে সক্ষম। জাহাজের সংখ্যা বিবেচনায় চীনের নৌবাহিনী এখন বিশ্বের সবচেয়ে বড়। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রকেও হার মানিয়েছে চীন। বর্তমানে শি জিনপিং এর হাতে রয়েছে লিউনিং, স্যানডং ও ফুজিয়ান এর মতো বিমানবাহী রণতরী। চীনের কাছে রয়েছে 350-এর বেশি যুদ্ধ জাহাজ। এর বিপরীতে যুক্তরাষ্ট্রে রয়েছে 300টি। এর মধ্যে রয়েছে 1000 টনের বেশি ওজন বিশিষ্ট সক্রিয় যুদ্ধ জাহাজ ও সাবমেরিন, যেগুলো মিসাইল বা টর্পেডো দিয়ে সজ্জিত। 2003 সালে চীনের ছিল মাত্র 20টি ডেস্ট্রয়ার। 2023 সালের মধ্যে তা বেড়ে দাঁড়িয়েছে 42টিতে। গত দশকে চীন চালু করেছে 23টি ডেস্ট্রয়ার, সেখানে যুক্তরাষ্ট্র করেছে মাত্র 11টি। চীনের নৌবাহিনীর অগ্রগতি স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীর এক প্রতিবেদনে বলা হয়, চীনের নৌবাহিনীর আধুনিকায়ন গত 2 দশকে সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। ইতিমধ্যেই তারা বিশ্বের অন্যতম নৌশক্তিতে পরিণত হয়েছে। চীন অত্যাধুনিক যুদ্ধ জাহাজ, সাবমেরিন, বিমানবাহী রণতরী, যুদ্ধ বিমান, ব্যালিস্টিক নিউক্লিয়ার মিসাইল, সাবমেরিন, বিশালাকার কোস্ট গার্ড সহ বহু আধুনিকীকরণের মধ্য দিয়ে যাচ্ছে। নিজেদের সামরিক লক্ষ্যকে এগিয়ে নিতে বিশ্বের বিভিন্ন দেশে নৌঘাঁটি নির্মাণের পরিকল্পনা নিয়েছে চীন। বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক বছরের মধ্যে বিভিন্ন মহাদেশে মোট 8টি নৌঘাঁটি স্থাপন করবে দেশটি। চীনের বাণিজ্যিক শিপইয়ার্ডগুলো যুক্তরাষ্ট্রের যে কোনো শিপইয়ার্ডের তুলনায় অনেক বড় এবং বেশি উৎপাদনক্ষম। তাদের জাহাজ নির্মাণ ক্ষমতা যুক্তরাষ্ট্রের চেয়ে 230 গুণ বেশি। অর্থাৎ যুদ্ধকালীন সময়েও চীন দ্রুত নতুন জাহাজ তৈরি ও পুরনো জাহাজ মেরামত করতে পারবে। সেখানে যুক্তরাষ্ট্র একটি বড় রক্ষণাবেক্ষণ সংকটে রয়েছে। বিমানবন্দর সহ 3 স্থাপনায় হুথি ড্রোন হামলা। কেঁপে উঠল ইসরায়েল। মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর সহ বীরশেবা ও আশকেলনের 3টি লক্ষ্যবস্তুতে সফল ড্রোন হামলা চালিয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার এক বিবৃতিতে 3টি সফল সামরিক অভিযানের ঘোষণা দেন। আল মাসিরা নেটওয়ার্কের বরাতে তিনি বলেন, আমরা 3টি ড্রোন ব্যবহার করে 3টি সামরিক অভিযান পরিচালনা করেছি। তিনি আরো জানান,
এই ধারাবাহিক অভিযানে বেন গুরিয়ন বিমানবন্দর এবং বীরশেবা ও আশকেলনের দুটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। সারি দাবি করেন অভিযানগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। তিনি বলেন এই ত্রিমুখী অভিযান পরিচালিত হয়েছে অত্যাচারিত ফিলিস্তিনি জনগণ ও তাদের যোদ্ধাদের সমর্থনে এবং গাজায় শত্রুর গণহত্যা ও অনাহার সৃষ্টিকারী অপরাধের প্রতিক্রিয়ায়। এছাড়া তিনি দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বন্দরগুলোর সঙ্গে সহযোগিতা করা সব কোম্পানিকে সতর্ক করে দিয়ে বলেন তাদের জাহাজ গন্তব্য যাই হোক না কেন লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তিনি এসব কোম্পানিকে আহ্বান জানান তাদের জাহাজ ও ক্রুর নিরাপত্তা নিশ্চিত করতে এসব বন্দরের সঙ্গে সব ধরনের সহযোগিতা অবিলম্বে বন্ধ করুন। সূত্র মেহের নিউজ এজেন্সি। ট্রাম্প জিনপিং কূটনীতিতে ধাক্কা খেয়ে চাপে চিলে চ্যাপ্টা হিন্দুত্ববাদী মোদী। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর উচ্চাবিলাসী প্রচেষ্টা ভেস্তে যাওয়ায় কূটনৈতিক মঞ্চে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন ভারতের উগ্র হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে নয়াদিল্লির বৈশ্বিক প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে, এমনটাই জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। শনিবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে জিও নিউজ। 2014 সালের ক্ষমতায় এসে মোদীর প্রথম বড় কূটনৈতিক বাজি ছিল বেইজিং এর উপর। গুজরাটে শিকে লাল গালিচা সংবর্ধনা দেন, নদীর ধারে দোলনায় বসে আলাপের ছবি তুলে ধরেন, সবই সৌহার্দ্যের ইঙ্গিত হিসেবে। কিন্তু সেই সময়ই লাদাখ সীমান্তে ভারত চীন সেনাদের সংঘর্ষ হয়। পরবর্তী কয়েক বছরে একাধিকবার এমন সংঘাত ঘটে যা ভারতের সেনাদের হিমালয়ে দীর্ঘমেয়াদী অবস্থান নিশ্চিত করে। পরে মোদী নজর দেন ওয়াশিংটনের দিকে। চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রকে কৌশলগত অংশীদার হিসেবে দেখেন এবং সেই সম্পর্কের উপর বড় বিনিয়োগ করেন। এমনকি প্রোটোকল ভেঙে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পক্ষে প্রচারণায় অংশ নেন, হিউস্টনে জনসমাবেশে বক্তৃতা দেন। বাইডেন প্রশাসন সেই রাজনৈতিক পক্ষপাতিত্ব সত্ত্বেও সম্পর্ক উষ্ণ রাখে। গত বছর মার্কিন কংগ্রেসে বক্তৃতায় মোদী হাস্যরস করে বলেন এআই মানে আমেরিকা ও ইন্ডিয়া। কিন্তু ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এই সৌহার্দ্য দ্রুত মিলিয়ে যায়। মার্কিন প্রেসিডেন্ট ভারতের উপর 50% শুল্ক আরোপ করেন, ভারতের অর্থনীতিকে মৃত বলে অভিহিত করেন এবং রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে অভিযোগ তোলেন। গাজা দখল বিশ্বব্যাপী তীব্র সমালোচনার মুখে কথা ঘুরিয়ে পল্টি নিল কসাই নেতানিয়াহু। এক প্রতিবেদনে এমন খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। গাজা সম্পূর্ণ দখল করতে চাওয়ার অভিপ্রায় প্রকাশ হয়ে যাওয়ায় ইসরায়েলের ভেতরে এবং আন্তর্জাতিক বিশ্বে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সমালোচনার ধাক্কায় নিজের কথাও বদলে ফেলেছেন তিনি। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নেতানিয়াহু বলেন, আমরা গাজা দখল করতে চাচ্ছি না। আমাদের লক্ষ্য হলো গাজাকে হামাসের কবল থেকে মুক্ত করা। গাজাকে অসামরিকীকরণ করা হবে এবং সেখানে একটি শান্তিপূর্ণ বেসামরিক সরকার প্রতিষ্ঠা করা হবে। এমন একটি সরকার যার প্রতিনিধিরা কেউ প্যালেস্টাইনিয়ান অথরিটি, হামাস কিংবা অন্য কোনো সন্ত্রাসী সংগঠনের হবে না। আমাদের লক্ষ্য পূরণ হলে একদিকে যেমন আমাদের জিম্মিদের উদ্ধার করা সহজ হবে, তেমনি অন্যদিকে গাজা আর ইসরায়েলের জন্য হুমকি হিসেবে থাকবে না। তবে গাজা দখলের ঘোষণা প্রচারের পর নেতানিয়াহুর তীব্র সমালোচনা ও নিন্দা জানায় ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইতালি, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন ইইউ, সৌদি আরব, মিশর সহ বিভিন্ন দেশ। জার্মানি ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের ঘোষণা দেয়। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদও নেতানিয়াহুর এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন। ঘরে বাইরে তীব্র সমালোচনা ও নিন্দা পরিস্থিতির মধ্যেই শুক্রবার নিজের আগেকার কথা ঘোরালেন নেতানিয়াহু। সূত্র সিএনএন। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের উত্তরে একটি ভয়াবহ দাবানলের কারণে শুক্রবার হাজার হাজার বাসিন্দাকে ঘর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তীব্র গরম এবং শুষ্ক আবহাওয়ার আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার ভেঞ্চুরা ও লস অ্যাঞ্জেলস কাউন্টির সীমান্ত এলাকায় শুরু হয় ক্যানিয়ন ফায়ার নামে এই অগ্নিকাণ্ড। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এটি প্রায় 5400 একর জুড়ে ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে দাবানল আংশিক নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার রাত পর্যন্ত এর 28% নিয়ন্ত্রণে রাখা হয়েছে বলে জানানো হয়েছে।
ওই এলাকার বাসিন্দাদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। অগ্নি নিয়ন্ত্রণ কার্যক্রমে তীব্র গরম এবং শুষ্ক আবহাওয়া বাধা সৃষ্টি করলেও শুক্রবার রাতে ভেঞ্চুরা কাউন্টি জানিয়েছে আবহাওয়া অনুকূল হওয়ায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে ভালো অগ্রগতি অর্জন করেছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত প্রায় 4 শতাধিক দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন। শুক্রবার রাতে একটি পাহাড়ি ঢলে কাজ করার সময় গাড়ি উল্টে এক দমকল কর্মী গুরুতর আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে দাবানলটি এখনো সক্রিয় রয়েছে এবং কাস্তাইক লস এঞ্জেলস কাউন্টির দিকে দ্রুত ছড়িয়ে পড়ছে। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা আমাদের থেকে সরে যাচ্ছে, মোদীকে হুঁশিয়ারি করল শারদ পাওয়ার। ভারতের সাবেক কৃষি ও প্রতিরক্ষা মন্ত্রী শারদ পাওয়ার বলেছেন, ভারতের প্রতিবেশী দেশগুলো তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, প্রতিবেশীরা তাদের পছন্দ করছে না। পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই বিষয়টিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুরুত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। শনিবার 9 আগস্ট দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাগপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শারদ পাওয়ার। সেখানে ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত 50% শুল্ক ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে কথা বলেন তিনি। দেশটির সাবেক এই কৃষিমন্ত্রী বলেন, ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপ করা ট্রাম্পের চাপ দেওয়ার একটি কৌশল। জাতীয় স্বার্থ রক্ষায় এই মুহূর্তে সরকারকে ভারতীয় জনগণের সমর্থন দেওয়া উচিত। ট্রাম্পের কাছে মোদীর পররাষ্ট্র নীতি ব্যর্থ হয়েছে কিনা এমন প্রশ্নে কোনো মন্তব্য না করে শারদ পাওয়ার বলেন, ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট হন তখন তার কাজ করার স্টাইল আমরা দেখেছিলাম। আমার মনে হয় তার উপর কারো কোনো নিয়ন্ত্রণ নেই। তিনি আবেগপ্রবণ হয়ে মনে যা আসে তাই বলেন। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের যে ব্যাপক অবনতি ঘটছে সেটিকে উপেক্ষা করা উচিত নয় মন্তব্য করে সাবেক এই মন্ত্রী বলেন, আমরা কিভাবে প্রতিবেশী দেশগুলোর কাছে যাচ্ছি সেটিকে আমরা উপেক্ষা করতে পারি না। আজ পাকিস্তান আমাদের বিরুদ্ধে, অপরদিকে নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ আমাদের সঙ্গে খুশি নয়। প্রতিবেশীরা আমাদের থেকে সরে যাচ্ছে। আমি মনে করি মোদীর এই বিষয়টি উপেক্ষা করা উচিত হবে না। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আমাদের মনোযোগ দিতে হবে। সূত্র ইকোনমিক টাইমস। দর্শক, এই ছিল